প্রত্যেকটা মানুষেরই মানসিক শান্তিটা হচ্ছে আসল। যার মানসিক শান্তি নেই তার কিছুই শান্তি নেই। আপনার কাছে টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নাই, কিন্তু আপনার মানসিক যে একটা শান্তি সেটা নাই। মানসিক শান্তি যদি আপনার না থাকে তাহলে টাকা পয়সা এসব দিয়ে কি হবে? কর্মফল এমন একটা জিনিস, কথায় বলে যে কর্মের ফল ভোগ করতে হবে। যেমন আপনার টাকা পয়সা সব কিছুই আপনার অঢেল আছে, কিন্তু আপনি মানুষের মনে কষ্ট দিয়ে মানুষের সাথে কথা বলছেন। আপনি যে মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বললেন, অথচ আপনার এত ধন সম্পদ থাকার পরও আপনার মনে শান্তি নেই। কারণ মানুষকে কষ্ট দিয়ে যে কথাগুলো বলা হয় সেটা যদি সবাই বুঝতো, আসলে যাদেরকে ছোট করে বা কষ্ট দিয়ে কথা বলেন তাদের যে একটা দীর্ঘ নিঃশ্বাস, সেটার যে প্রভাবটা সেটা যে আপনার উপর পড়ে, আপনার সুখ শান্তি কেড়ে নেয়, কিন্তু সেটা কজন বুঝতে পারে? বা সেটা যদি মানুষ বুঝতো তাহলে কাউকে কেউ ছোট করেও কথা বলতো না, আর কারো মনে কেউ কষ্ট দিয়েও কথা বলতো না। তাই মানুষকে কথা বলার আগে মানুষের সাথে 10 বার ভেবে বলতে হবে যে আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলোর কারণে কোনো মানুষ কষ্ট পাইছে না। হোক সেটা পর মানুষ কিংবা আপন মানুষ, যে কোনো মানুষের সাথেই কোনোভাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কারণ আমরা সেটা কিন্তু অনেকে বুঝি না, তাই উল্টাপাল্টা কথা মনে কষ্ট দিয়ে অনেকে অনেক কথা বলে ফেলি, যার কারণে সেটার যে প্রভাব সেটা কিন্তু নিজের উপরেই পড়ে, সেটা আমরা বুঝতে পারি না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো অনেক বকবক করে ফেললাম, কিছু মনে করবেন না। তো সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে রাখতেছি, কারণ আজকে আবার একটু বেশি কাজও আছে। ফ্রিজটা ধুতে হবে। তো শেফালিকে বলছিলাম, ওর হচ্ছে সময় হয়ে ওঠে নেয়, আর কালকে তো আসে নেয়। তো আজকে আসছে, তাও আবার অনেকটা লেট করে আসছে। তাই বললাম তোমার অপেক্ষায় আমি ফ্রিজটা ধুলাম না। যাই হোক, আমার যেহেতু ঠান্ডার সমস্যা, আমি ফ্রিজটা যদি ধরি তাহলে আমার আরও ঠান্ডা লেগে যাবে। তো মেয়ে হচ্ছে এই কাজগুলো করতেছে। আসলে যদি ভাবি যে তাদের দিয়ে করাবো, আমি কিন্তু বেশিরভাগই এই ফ্রিজগুলো আমার নিজের হাতে আমি পরিষ্কার করি এবং যত্ন করি, এই জন্য আমার জিনিস ভালো থাকে। তো যাই হোক, নিজের কাজ নিজে যদি করি তাহলে জিনিসগুলো ভালো থাকে। অন্যকে দিয়ে করালে হচ্ছে জিনিস তো ভালো থাকবেই না, একটা না একটা উল্টাপাল্টা হবে বা নষ্ট হবে। তো আজকে আর সেটা পারলাম না নিজের হাতে, বা হেল্পিং হ্যান্ড দিয়েও করাতে পারলাম না। শুধু এখন মেয়ের উপরে ছেড়ে দিলাম যে মেয়ে করুক, কখনো করেনি, আজকে ফার্স্ট করতেছে। তো ওকে বলে দিলাম যে এখানে কাগজ দিতে হয়, যেহেতু মোছা টোছাইটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন রাখলো গুছিয়ে। যাই হোক, যত সুন্দর করেই গুছাক না কেন, কিন্তু মাশাল্লাহ সুন্দর করেই গুছাইছে। ওই যে নিজের যে একটা হাতে গুছানো ভাবটা আসতেছে না, এরকম আর কি বিষয়টা। কিন্তু মেয়ে অনেক সুন্দর করেই কিন্তু গুছাইছে। মানে হইতেছে যে আমার হাতে কেন রাখলাম না, আমি কেন করলাম না, এরকম একটা আফসোস থেকে যায়। আসলে নিজের কাজ নিজের প্রতি অনেক ভালো লাগে। আসলে মনের ভিতরে তো একটা থাকে যে আমি কেন করলাম না, মেয়েকে দিয়ে করালাম, এরকম একটা আফসোসের কারণে হয়তো বা এরকম লাগতেছে। যাই হোক, ইচ্ছা ছিল না ওদেরকে দিয়ে এগুলো করাই। তো এখন আসলে সবারই কিন্তু একটু বয়স হয়ে গেলে তখন কাজটা আমার আগের মতো জোর দিয়ে করা যায় না আর কি, যদিও ট্রাই করতে পারি না সেরকমভাবে। এই যে যদিও আমি এগুলো করতে চাইতাম তাহলে ঠান্ডার সমস্যাটা বেড়ে যেত, তো বাধ্য হয়ে মেয়েকে দিয়ে করালাম। যাই হোক, এখন আমি এই পাশে মাংসটাকে ভেজে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলের সাথে, আরও তেল অ্যাড করে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিতে হচ্ছে আদা রসুন বাটা, সেটাও ভেজে নিলাম। তারপর এখানে একটু বাদাম বাটাও দিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো ব্লেন্ডার করে। টমেটোটা সস দিলে আর ব্লেন্ডার করে দিতে হয় না, আমার কাছে টমেটো সসটা শেষ হয়ে গেছে। তো এখন আমি আর কি কাঁচা টমেটো ব্লেন্ডার করে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে, নয়তো একটা কাঁচা গন্ধ করবে। তো এই জন্য আমি ভেজে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায়। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দিব বিরিয়ানির যে প্যাকেটের রাঁধুনি যে মশলাটা সেটা দিলাম, বিরিয়ানি মশলা। তো এখানে আমি এক প্যাকেট মশলা পুরোটা দিয়ে আরেকটা প্যাকেট ছিল সেটাও দিয়ে দিয়েছি।
এখানে আমি লেবুর রস দিব, যেহেতু আমি টক দইটা দিচ্ছি না। তো গুঁড়া দুধ আর হচ্ছে দিয়ে দিলাম লেবু চিপচিয়ে ভাবে। তারপর ওই যে ভাজা মাংস আর পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজটাকেও লাল লাল ভেজে নিয়েছিলাম, সব একসাথে ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা ভালো আসে। অল্প পরিমাণে ঘিও দিলাম যেন সুন্দর ফ্লেভার আসে, আর বেশি করে দিতে পারলে তো আরও ভালো হয়। যাই হোক, অল্প করে দিলাম। আবার পোলাওটা মানে ওই আর কি চালটা রান্না হলে পরে আবার দেওয়া হবে। এই তো এখন আমি চালটা বসিয়ে দিব, এই কারণে এখন আমি ধুয়ে নিব। আর চাটা চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে রান্না করছি। চালটা বসানোর সময় দিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা আর হচ্ছে আদা রসুন বাটা। তারপর হচ্ছে ভেজে নিয়েছি। আর ওই যে মাংস যে রান্না করেছিলাম সেই তেলটা দিয়েও ভেজে নিয়েছিলাম, মানে সাথে তেলটা দিলে ওই মশলার তেলটা এখানে ভাজার সময় দিলে সুন্দর একটু গ্রান আসে। তারপর আমি দিয়ে দিলাম পানি আর গুঁড়া দুধ। তারপর হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি সমান সমান হয়ে গেছে পানিটা। তখন আমি ওই রান্না করা দুধটা ঢেলে দিয়েছিলাম। এরপর হচ্ছে এইভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না করা। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনারা একটি লাইক দিতে ভুলবেন না। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।